আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের ক্রাউন সিমেন্ট 10-এর কথা দেশের কথা টক শো অনুষ্ঠানে এবং যথারীতি উপস্থাপনা আছি আমি সিন আহমেদ সাঈদ। আমাদের আজকের বিষয়বস্তুটা বিশেষভাবে উল্লেখযোগ্য একটা খুবই আকর্ষণীয় বিষয়বস্তু, সেটা হচ্ছে বিডিআরের 7 কাহন। এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আজকের স্টুডিওতে আমন্ত্রণ জানানো হয়েছে জনাব মেজর জেনারেল ফজলুর রহমান, সাবেক মহাপরিচালক এবং চেয়ারম্যান পিলখানা হত্যাকাণ্ড ইনকোয়ারি কমিশন। এবং এখানে আরও যুক্ত আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং রাজনীতি বিশ্লেষক AKM পাটোয়ারি। আমি শুরু করতে চাচ্ছি আপনার দিক থেকে, কারণ আপনি বিডিআরের সাথে ওতভাবে জড়িত এবং এর ইতিহাস কাহিনী জবনিকাপাত সবই আপনি জানেন। ইতিমধ্যে বিভিন্ন টকশোতে আপনি অনেক কিছু বলেছেন, কথা বলছেন। আমাদের জানার খুব আগ্রহ যে এই কমিশন রিপোর্টের মধ্যে আপনি এমন কিছু ব্যক্তির নাম উল্লেখ করেছেন যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী জড়িয়ে যাচ্ছে, পুলিশের আইজি জড়িয়ে যাচ্ছে। বিষয়টা একটু বিশ্লেষণ করলে ভালো হয় আমাদের জন্য। আমরা এই তদন্তে সাক্ষ্য প্রমাণে যাদেরকেই আমরা পেয়েছি যে এই বিডিআর বিদ্রোহের বিভিন্ন বিষয়ে জড়িত, কেউ ইতিবাচকভাবে কেউ নেতিবাচকভাবে, কোথায় কোথায় ফেইলিয়ারগুলো হয়েছে, এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। এবং সেখানে বর্তমানের যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর চৌধুরী এবং আমাদের যে আইজিপি বর্তমানে পুলিশের প্রধান, তিনিও এই আমাদের স্ক্রুটিনির মধ্যে আছেন। আপনি জানেন যে ওই যখন আপনার বিডিআর কার্নেসটা হলো, হত্যাযজ্ঞটা হলো, তারপরে আপনার দুটো ইনকোয়ারি হয়েছিল আর কি। একটা কোর্ট অফ ইনকোয়ারি বলে আর্মির থেকে, সেটার প্রধান ছিলেন আপনার জাহাঙ্গীর আলম চৌধুরী, এখন বর্তমানে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। আর আরেকটা ছিলেন আনিসুজ্জামান সাহেব। তো প্রথমে ওটা আপনার ইনকোয়ারি কমিটি ছিল, পরে ওটাকে আপনার ইনকোয়ারি কমিশন করা হয় একটা প্রজ্ঞাপনের মাধ্যমে। আর্মির থেকে যেটা করা হয়েছিল এটার ফ্যাক্টস ফাইন্ডিং কিন্তু খুবই সুন্দর, ফ্যাক্টসগুলো ঠিকই তারা তুলে ধরেছিলেন। কিন্তু যখন আপনার রিকমেন্ডেশনে আসলো, সুপারিশে আসলো, তখন কিন্তু আর সেটা উনি ওইভাবে রাখতে পারেননি। জনতুষ্টি তো নয়ই, বরং সরকারের তুষ্টির জন্য যা কিছু করা দরকার ওই ধরনের এক ধরনের রিপোর্ট তিনি দিলেন। এবং রাজনৈতিক যারা ব্যক্তিত্ব, যারা জড়িত আমাদের কমিশনে, আমরা যাদেরকে খুব ওতপ্রোতভাবে এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত পেয়েছি, তাদের কাউকেই কিন্তু তিনি কমিশনে ডেকে আনতে পারেননি। ইভেন ডিজিএফআইয়ের ওই সময় যারা ছিলেন বড় বড় কর্তা ব্যক্তিরা, যারা এই বিষয়গুলো সম্বন্ধে জানতেন, তাদেরও কিন্তু সেইভাবে বক্তব্য নেওয়া হয়নি। তো আমরা বলেছি যে এটা একটা ফরমাইশি আপনার তদন্ত হয়েছে আর কি। এটা গেল হলো আপনার বর্তমানে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর চৌধুরী সাহেবের ব্যাপারে। আর আনিসুজ্জামান সাহেব উনি কিন্তু আমাদের কমিশনেই আসেন নাই। আমরা চিঠি দিয়েছি, ও কোথায় যে আছেন তাও আমরা জানি না, হুলিয়া জারি করা হয়েছে, উনি আমাদেরকে সহযোগিতা করেননি। তো ওনার কমিশন যেটা হয়েছিল, সেখানে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সাহেব ছিলেন। উনি বলেন যে আমি একটা নোট অফ ডিসেন্ট দিয়েছি, কিন্তু নোট অফ ডিসেন্টটা হলো এক সেন্টেন্স, এবং তার সারমর্মটা এই যে আমি যেভাবে চেয়েছি বা যেভাবে হওয়া উচিত ওটা হয়নি, কাজে আমি এটা বলেই স্বাক্ষর করলাম। এইটা একটা। আর আরেকটা হলো যে এই কমিশনের যে তদন্ত আপনার সাক্ষ্য যে গ্রহণ করা হয়েছে, একজন সাক্ষীর স্বাক্ষর নেওয়া হয়নি। এটা একটা তাহলে বোঝাই যায় যে এটা কী ধরনের স্ট্যান্ডার্ড কী। এবং আমরা এইরকমও সাক্ষী পেয়েছি আমাদের কমিশনে, যিনি বলছেন যে আমাকে ডাকাই হয়নি, অথচ আমার স্টেটমেন্ট সেখানে আছে। এবং এটাও একটা ফরমাইশি তদন্ত হয়েছে, সুপারিশ হয়েছে, এবং এখানে জঙ্গিবাদকে সম্পৃক্ত করা হয়েছে এই আনিসুজ্জামান সাহেবের তদন্তে। তো কাজে দুটো তদন্তেই কিন্তু ওই সময় আলামত উপস্থিত ছিল। বিডিআর সৈনিকরা তখন পিলখানার মধ্যেই একসঙ্গে ছিল। আরও ভালো করে এটা করা যেত। আর সবচেয়ে যেটা দুর্বল দিক এই দুটো তদন্তেরই, সেগুলো হলো যে বলছে আরও তদন্ত দরকার, আরও তদন্ত দরকার, আরও তদন্ত দরকার, এই বলে তারা শেষ করেছেন আর কি। ধন্যবাদ জনাব AKM পাটোয়ারি। আপনি অত্যন্ত ভোকাল টকশোতে এবং যা বলেন সরাসরি বলেন।
এই যে সরাসরি বলেন, আমাদের মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব যে কথাটা বললেন যে কী কারণে সম্পৃক্ততা প্রশ্ন এসে গেল, কী কারণে ধামাচাপা পড়ে যাচ্ছে, এগুলোর একটা রহস্যপাত ঘটনা রাষ্ট্র সবসময় চলছে। আপনি ঠিক দৃশ্যপটের বাহির থেকে এটা কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের একজন মুক্তিযোদ্ধা এবং বিডিআরের এককালীন চিফ। এবং শুধু চিফ না, ওনার এটার উৎপত্তিটাই হয়েছে যে বিডিআরের কিলিং হলো, বিডিআর এই ঘটনা ঘটলো, এর সূচনা হয়েছে, মূল কারণ হলেন উনি। মূল কারণ হলেন কেন, সেটা কোনো খারাপ অর্থে না, যে পদুয়াতে ওনার ওখানে এসে আমাদের গরু ছাগল হাঁস মুরগি নিয়ে যায়। তো আমি ওনাকে, এটা উনি নিজের কথা বলতেছে না, আমার তো তথ্যগুলি আছে, আমাদের অনেকেই আছে, আমাদের ওই বন্ধু বান্ধবরা আছে, আমি সেইভাবে জানতে পারছি। উনি কর্নেলকে বলছে যে এরপরে তোমার ফায়ার স্কোয়াডে দেব, আমার এখানে নিয়ে যাবে, একটা মারবে 3টা মাইরে আসবা। এই সূচনা কিন্তু বিডিআরের যে ঘটনা হচ্ছে, সূচনা কিন্তু মূল কারণ হলেন আমাদের ফজলুর রহমান সাহেব। এটা করার পরে 22 জন লোকের বাস দিয়ে উঠে নিয়ে আসে। তখন আমাদের 6 ডিভিশন 6 ডিভিশন শূন্য। এই যে এখন আমাদের কিছু লোকেরা দালালেরা বলে না আমরা পারবো না, এদের শক্তি বেশি, তো এই তো দেখাই দিল তো সে 6 ডিভিশন মাত্র, এখন আমাদের 10 ডিভিশন হয়েছে। মাইরা বাসের মধ্যে ঢুকে নিয়ে আসে, আমাদের একজন মারা গেছে, বোধহয় 3জন মারা গেছে, 32 জন নিয়ে আসছে। নেওয়ার পরে হুলস্থুল, এই লোকের প্রমোশন হওয়ার কথা। পরে ওই যেহেতু খাতির আমাদের গদগদ, মাধবীলতা গদগদ, ওদের লোকের সম্পর্ক রাখতে হবে, আরও কিছু দালাল আছে যে না এটা হবে না, তো ওনারকে ওর লোকে রিটায়ার করাই দিল। যে এই লোকটা প্রমোশন পাওয়া বীর উত্তম বীরশ্রেষ্ঠ হওয়ার উচিত। তো এই দেশে ভালো কাজ করলে পুরস্কার তো হয় না, উল্টা আরও সাফার করতে হয়, এটা তো প্রমাণ, জ্বলন্ত প্রমাণ। তো এখন যারা করছে তারা কি উত্তর দিতে পারবে? আচ্ছা, বিডিআরের যে প্রথম সমস্যা যেটা হলো, একজনকে বললো যে একজন লোক তথ্য পাইলো বিডিআরের যে একটা লোক প্রতিদিন যাচ্ছে ইন্ডিয়া, কিন্তু তারা ধরতে পারছে না সে কি স্মাগলিং করতেছে। তো ওখানে একজন সিও তারে বললো যে প্রতিদিন সাইকেল করে যায় আবার চলে আসে, ওই সাইকেল একটা নিয়ে চলে আসে। তারা জিজ্ঞাসা করলো যে আচ্ছা ঠিক আছে, স্যার আমার তো প্রমাণ পান দেন আমি কি স্মাগলিং করছি। বলে আচ্ছা ঠিক আছে, সব বাদ দিলাম, তুমি সত্য কথাটা বলো কি। বলে স্যার আমি তো সাইকেল স্মাগলিং করি, ওই সাইকেল চালা যায় সাইকেলটা রেখে চলে আসি, ওর কাছে তো কিছু পায় না, ধরতে পারে না, কত ওই স্মাগলিংটা করে সাইকেল। তো এখন ব্যাপার হচ্ছে যে ওখানে যারা পাঠানো হয় ডেপুটেশনে, তো ওনারা যখন এক্সপিরিয়েন্স গ্যাদার করে তখন তাদেরকে দেখা যাচ্ছে যে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। সে যখন পারফরমেন্স করবে তার অভিজ্ঞতার আলোকে শিখলো যা, যে আমাদের প্রশাসনে এরকম হয়, দেখা যাচ্ছে চাকরি আছে 3 মাস, তার সিনিয়র ম্যানেজমেন্ট কোর্সের জন্য বিদেশে পাঠাচ্ছে টাকা খরচ করে, আসার পরে সে রিটায়ারমেন্টে চলে গেছে। তাহলে সে কোর্স করে সে কী কন্ট্রিবিউট করবে লোকজনের কাছে? আমাদের অনেকগুলি আছে তো। আচ্ছা, বিডিআরের যখন আসলো, বিডিআরে উনি যখন ঘটনাটা করলো, তখন বিডিআর যখন বর্ডারে ডিউটি করে, বিএডিকে দেখলে ওরা নার্ভাস হয়ে যায়। বিএসএফ একজনের কাছে, আমাদের ইকুইপমেন্ট কম আমাদের, কিন্তু যোদ্ধারা তো আমাদের, ওরা আমাদের ধারে কাছে দাঁড়াইতে পারবে না ইন্ডিয়া এখনও। কিন্তু সেটা ইন্ডিয়া যে হায়ার করে যেগুলো যে গুর্খা আনছে, গুর্খা তাও সেটা মালয়েশিয়ার নেপালের, তাদের সোলজারকে আমি নিজে একজন মুক্তিযোদ্ধা দেখছি তো তাদেরকে, ওরা কি যুদ্ধ, সব আইলের মধ্যে বন্দুক ফেলায় পালাইতো, ওদের ওই ছিল না। তা আমাদের হলো কি, বিভিন্ন লোক আমাদের দালালির জন্য ওরা পরোক্ষভাবে বিভিন্ন পেঁয়াজের লাভ দিয়া, শাড়ির লাভ দিয়া বিভিন্ন দালাল সৃষ্টি করে রাখি গেছে এখানে। কই তেল দিয়ে কই মাছ ভাজা, লোকের কাছে সাইকোলজিক্যাল করে দেওয়া। যেমন এবারে বার্মাতে আমাদের অনেকগুলি, আমাদের 18 বার আমাদের বিমান টেরিটরি লঙ্ঘন করছে। তাহলে আমাদের সোলজার কাছে কী হলো যে বোধহয় আমাদের কিছু করার নেই, আমরা অসহায়। এই যে সাইকোলজিক্যাল এফেক্ট যেটা, সেটা তো অস্ত্রের চেয়ে খারাপ এটা। কারণ সে মনোবল যদি না থাকে, ম্যান বিহাইন্ড দ্য মেশিন, যদি একটা লোকের তার শক্তি না থাকে যে সে আমি তারে কম্পিট করব, তাহলে তো এই কাজগুলো হয় না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য সংখ্যা কত ছিল, ওদের অনেক ইকুইপমেন্ট ছিল, কিন্তু পারে নাই কেন? তাদের দৃঢ়তা, আল্লাহ আলি করে তারা নেমে গেছে। পাকিস্তানে এখনও দেখেন অর্ধেক ভেঙে বেড়ার পর ইন্ডিয়া পারতেছে না, আর এখানে এসে আমাদের কথা বলতেছে। তো বিডিআরের যেটা হলো, যেটা বিডিআরকে আমি টাকা দিয়ে রাখছি, একটা সত্য কথা বলতে হবে এখন আমি নির্মমভাবে, যে আমি রাখছি আমাকে পাহারা দিবে, আমার রাষ্ট্রকে নিরাপত্তা দিবে। তো এখন সে তার বোরের নিরাপত্তা দিতে পারছে না, আবার তারে নিয়ে আমি চিন্তা করতে হচ্ছে কি তারা বাড়ি করবে কি, খালেদা জিয়ার বাড়ি ভেঙে তারা দিতে হবে কেন? সে তো ফেল করছে, তার তো কোর্ট অফ ইনকোয়ারি হওয়ার কথা। যেমন তাদের প্রতি আমার সিম্পেথি আছে, আবার ফেলিওরের জন্য তার পানিশমেন্ট তো আসতে হবে, দুইটা হইলে না তাহলে ব্যালেন্স হবে, এবং ভবিষ্যতে তারা হবে যে না আমরা এই ফেলিওর করলে আমাদের ছাড়বে না। তুমি বলছো সবাই সর্বদা জাগ্রত, তো ঘুমাইছিলে কেন? তোমার ইন্টেলিজেন্স ফেল করছে কেন?
আমি ওদের আত্মীয় স্বজনের প্রতি সিম্পেথি রেখে আমি কথাটা বলছি, কিন্তু আমরা যে আজকে কতগুলো আমরা কিন্তু একতরফা বলে যাচ্ছি যে কী হয়েছে বিডিআর এর মার্চে বিডিআর জন্য আমাদের সিম্পেথি দরকার, হ্যাঁ সিম্পেথি থাকবে তাদের জন্য, কিন্তু তারা যে ফেলিওর করলো, তারা ঘুমাইছিল, আমি সবাই প্রস্তুত থাকবে। যেমন আজরাইলের জন্য মানুষ জন্ম নিলে মরার জন্য প্রস্তুত থাকতে হবে আপনাকে, যে কোনো সময় আজরাইল আর কাস্টমার কখন আসে কেউ বলতে পারে না। তো বিডিআর যখন আক্রমণ করবে যে কোনো সময় শত্রু করতে পারে, সে ঘুমাইছিল কেন, তার ইন্টেলিজেন্স ফেল করলো কেন, এইটার জন্য কোনো ইনকোয়ারি কিন্তু করে না। আমি জানি না উনি ওই যে এই সুপারিশ করছেন কিনা, করছেন আপনি, তাহলে থ্যাংক ইউ, আপনাকে স্যালিউট দিলাম যে আপনি করছেন। কারণ এটা কি মামার বাড়ির আবদার নাকি? তুমি রেশন নিবা, পয়সা নিবা, বেতন নিবা, তোমার ঘুমাই থাকবা, তুমি আমার দেশের সম্পদ নষ্ট করে কিছুই কইতে পারবা না। তুমি ইন্টেলিজেন্স হচ্ছে, দুইটা প্রেসিডেন্ট মারা গেছে, তোমরা কিছু কইতে পারো না। এখন জব দেওয়ার সময় এসে গেছে, এটা দেশটা আমাদের, এটা উপনিবেশে কোনো আর্মি না। ভুল হইলে সেটা বলে দিতে হবে আমাকে, যে তুমি ভুল করছো এই জায়গায়, ভুল কোন কোন জায়গায় করছো এই জায়গায়, এটা শুধরাও, তাহলে ভবিষ্যতে আর এই ভুল করতে পারবে না। আমি আপনাকে আসবো, জনাব পাটোয়ারি একটা গুরুত্বপূর্ণ জায়গায় হাত দিয়েছে, সম্ভবত এই প্রথম একটু ভিন্ন মাত্রায় তিনি কথা বলছেন, টকশো জগতের মধ্যে এই প্রথম এটা। জি, আপনি বিষয়টাকে কীভাবে দেখবেন? আমরা এমন কোনো দিক নাই যে দিকে আমরা হস্তক্ষেপ করিনি বা টাচ করিনি। উনি যেটা বললেন সেটাও আমরা তুলে নিয়ে আসছি এবং আমরা বলেছি কোথায় কোথায় ফেলিয়ারগুলো হয়েছে এবং এটা কি করলে এটা ওভারকাম করা যেত, এই বিষয়গুলো কিন্তু আমরা নিয়ে আসছি। এই রিপোর্ট যখন পাবলিশ হবে তখন আপনারা একেবারে ইন ডিটেল জানতে পারবেন যে শুধু ভিকটিম হয়েছে বলেই যে আমরা ছেড়ে দিয়েছি, আমরা সেটা কিন্তু করিনি। এই মুহূর্তে যেহেতু রিপোর্টটা পাবলিশ হয়নি বলে আমি বলছি না আপনাকে যে কি সুপারিশ করেছি বা কি আমরা পেয়েছি, তবে এগুলো উনি যেটা বললেন, পাটোয়ারি সাহেব যেটা বললেন, সেটাকে আমরা ধন্যবাদ আপনাকে তুলে ধরেছি। বিডিআরের এই কার্নেজের পরে দেখা গেল এটা বিজিবি নাম রাখা হলো এবং আমাদের তৎসময়ের যিনি ডাইরেক্টর জেনারেল ছিলেন তিনি কিন্তু সময়ের আগে কিন্তু ইউনিফর্ম পরে অফিস করছেন। এই যে নামটা পরিবর্তন, এটার সাথে ঠিক ঐতিহাসিক সম্পর্কটা কি বিডিআরের কীভাবে হয় নির্ধারণ করবে? তখন তো আর বিডিআর ছিল না, এটা রামগড় ব্যাটালিয়ন হিসাবে এটা প্রথম শুরু হয়। তার পরবর্তী পর্যায়ে এগুলো অনেক সময় নাম চেঞ্জ হয়েছে এটা, কিন্তু বিদ্রোহ করে বা অফিসারদের মেরে তারপরে এইরকম একটা দেশদ্রোহী কাজ করে নাম পরিবর্তন কিন্তু এবারেই প্রথম, এর আগে কিন্তু এরকম হয়নি। তো এই বাংলাদেশ রাইফেল এটা নাম তো হয়েছে আপনার স্বাধীনতার পরেই, আগে ইপিআর ছিল, ইস্ট পাকিস্তান রাইফেল, বাংলাদেশ হওয়ার পরে সেটা ওই মানে বাংলাদেশ রাইফেলস হয়ে গেল। পরে এই 2009 সালের 25-26 ফেব্রুয়ারি এই বিটিআর কার্নেজের পরেই কিন্তু এই নামটা চেঞ্জ হয়েছে। তো এই নাম চেঞ্জের ব্যাপারে আমি যতটুকু আমরা পেয়েছি সেটা হলো যে শহীদ পরিবার যাদের স্বামী ওখানে নিহত হয়েছেন, তাদেরই একটা দাবি ছিল যে এই নামটা পরিবর্তন করা হোক। আর্মি অফিসারদের মধ্যেও নাম ছিল, দাবি ছিল, অনেকেরই মিক্স ছিল যে নাম পরিবর্তন করে তো কি হবে, বরং এটাকে পুনর্গঠন করা যায় কীভাবে সেটাই করা উচিত বলে তারা মনে করেছিলেন আর কি। তো তারপরে এই নামটা বদল হয়েছে, আমি এক্স্যাক্টলি বলতে পারি আপনাকে, লেফটেন্যান্ট জেনারেল মইনুল, যে আনিস সাহেবের ওই যে আতিক সাহেবের ভাই উনি যখন হলেন ডিজি হলেন, উনি তখন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন এবং রিটায়ারমেন্টে যাওয়ার কথা ওনার এনডিসি থেকে। তো তারপরে ওনাকে এখানে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরেই ওনাকে মেজর জেনারেল পদে পদোন্নতি করা হলো এবং ওনার স্টেটমেন্টে উনি বলেছেন যে তার ডিজায়ার ছিল নামটা পরিবর্তন করার, পোশাক পরিবর্তনের। এটা উনি যেটা বলেছেন তার স্টেটমেন্টে আছে এবং সেটাই আমি আপনাকে বললাম আর কি, যে তার ডিজায়ার ছিল যে এটাকে করা, কি বলে আপনার নামটা পরিবর্তন করা। আর সোহেল তাদের স্টেটমেন্টে আমরা পেয়েছি, উনি বলেছেন যে প্রতিবেশী দেশের সাহায্য নিয়ে আমরা এই বাহিনীকে গড়ে তুলব। প্রতিবেশী দেশের সাহায্য নিয়ে গড়ে তুলব, জি। তো উনি যে কি মিন করতেছেন এখানে? ওনার কথায় যেটা আমার মনে হয়েছে যে আমরা তো প্রমাণ পেয়েছি যে আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত, এটা আমরা প্রমাণ পেয়েছি, আমাদের কাছে রিটেন ডকুমেন্ট আছে। তো তখন এবং সোহেল তাজেরও আমরা
ভারতীয় রয়ের উপস্থিতিতে মিটিং হয়েছে, সেখানেও তার উপস্থিতি আমরা পেয়েছি এবং আমরা তার বিদেশ ভ্রমণ কিন্তু নিষিদ্ধ করেছিলাম। তো উনি আমাদেরকে একটা দেন, মানে উকিল নোটিশ দেন আপনার কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটসের মাধ্যমে। তো ওটার আমরা চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা লিখি যে এরকম এটা আসে, এ ব্যাপারে এটাকে সলভ করার জন্য। কিন্তু এটা উনি হাইকোর্টে আপনার আবেদন করে খুব সম্ভব মুচলেকা দিয়ে তিনি চলে যান আর কি। ওনার ভাইও চিফ জাস্টিস ছিল এক সময়, হ্যাঁ, উনি ওইটা ইনফ্লুয়েন্স করছে। জি, উনি বাইরে চলে গেলেন, দেশের বাইরে, এবং ওখান থেকে ফিরে এসছেন উনি। তো এইটাই একটা আশ্চর্য হয়েছে আমরা, যে আমরা কমিশন তদন্ত করছি এবং আমরা জানি যে তিনি এইসব বিষয়ে আছেন, জড়িত আছেন। তারপরেও ওনার বিদেশ ভ্রমণ হাইকোর্ট অ্যালাউ করেছে এবং দেশের কোর্ট করতে পারে, কিন্তু করাটা একটু অস্বাভাবিক মনে হয়েছে আমার। আমরা যেখানে তাদেরকে জড়িত পাচ্ছি, আজকে যদি আমি আমার মন্তব্য আপনি জানতে চান, তাহলে এর সঙ্গে একটা যোগসূত্র তো পাওয়া যায়। না হলে উনি বলবেন কেন যে প্রতিবেশী দেশের সাহায্য নিয়ে আমরা এই বাহিনীকে গড়ে তুলব? উদ্দেশ্যটা খুবই গুরুত্বপূর্ণ এটা। জি, ধন্যবাদ। জনাব পাটোয়ারি, একজন নাগরিক হিসাবে এখানে আপনার ঠিক প্রতিক্রিয়াটা কি? দেখুন, এখানে একটু অনেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা না জানলে যেটা ক্লিয়ার হবে না। চিফ জাস্টিস আফজাল সাহেবের ভাই হলে উনি রিটায়ারমেন্টে চলে যাবে, সেই সময় ওনাকে উনি কিন্তু রক্ষী বাহিনীতে ওনাকে বিডিআরের ভারপ্রাপ্ত চিফ করা হলো। আনার পরে কেন করা হলো? যেহেতু রক্ষী বাহিনী ওইগুলো আগে তো ওই ইন্ডিয়াতে ট্রেনিং করা, রক্ষী বাহিনী কারা কেন করছে এটা সবাই আমরা জানি। এখানে আনার পরে উনি প্রথম বললেন কি, আমি ওদেরকে সহযোগিতা নেব, আমার বাংকার কীভাবে করবে, আমার বিওএপি কীভাবে করব। আমি তখন ওই মিডিয়াতে তুলছে যে আমার যুদ্ধ হবে যার সাথে, তার সাথে আমার যদি গোপনীয় যে বিষয়, আমার টেকনিক্যাল বিষয়গুলি তার থেকে সাজেশন নেই, তাহলে তো আত্মঘাতী হবে। তার মানে কী ধরনের লোকের সিলেকশন করছে বোঝেন? তো এখন ব্যাপার হচ্ছে, এখন সবাই বলে যে কোনো সিভিলিয়ান বলে না, আপনি এই কথা বলেন, আপনি তো সব ব্যাপারে দেখি আপনার আইডিও আছে, আছে, বলে না কার কী সন্তান, কার কীভাবে আসছে, একটা ব্যাকগ্রাউন্ড তো বুঝতে হবে, তাহলে বোঝা যাবে কী করছে। এটাও সুকৌশলে ইন্ডিয়ার সাজেশনে ওকে বানানো হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ওটা বাংকার করছে। আমাদের সিক্রেসি কিছুই নাই, ও তো ওখানে করছে বর্ডার ওদের মিটিং করে। পরে যখন আমি মিডিয়া তুললাম তখন উনি একটু সরে আসছে, আমি ওনাকে পার্সোনালি করছিলাম। আচ্ছা, আপনি কী করে ওখানে ওদের থেকে, আমার যুদ্ধ হলে কার সাথে হবে? বার্মার সাথে হবে। বার্মার সাথে আমি টেকনিক্যাল সাপোর্ট নেব? একজন এই যে এমপি ক্যান্ডিডেট হচ্ছে, কীভাবে এমপিগিরি হওয়া যায়, আমি কি আমার প্রতিপক্ষ থেকে সাজেশন নিয়ে আমি এমপি হইতে পারবো? মানে ডাফারেরও তো একটা সীমা থাকে। আমি অন্য লোকতে নিতে পারি, যে আমার প্রতিপক্ষ তার থেকে সাজেশন নিলে সেই কী সাবে আমি করে এমপিতে উইন করে। তো অনুরূপভাবে এটা টেকনিক্যাল বিষয়, সামরিক কৌশলের বিষয়, সেখানে দেখেন এরকম কাজ করছে, তাদের থেকে পরামর্শ, তাদের মিটিংও করছে। আমাদের যে বর্ডারে বাংকার করবে কীভাবে করে ওদের সাজেশন করা হয়েছে। মহিলারা দেখেন না, তখন তো হাসিনার খুব খয়ের কা, একজনের কাছে চিফ জাস্টিস করছে, একজনকে মেয়র করছে, এখানে এই যে মেয়র করছে, আরেকজনকে করছে এই অবস্থায় গেল। তো এখন ঘটনা হচ্ছে যে দায় দায়িত্ব নির্ভর করতে, সে আর্মি হোক আর যাই হোক, জনগণের ট্যাক্সের টাকা খাবে, ফ্রি স্টাইল, এটা আর্মির বিরুদ্ধে। এখন উনি ফজলুর রহমান সাহেব কিন্তু নিজে এইগুলি সমর্থন করে, কারণ উনি 2 নম্বরই করে না। আপনি রাষ্ট্রের কোষাগার থেকে বেতন নেবেন, আপনি হুয়াবার মেবে, আপনি 1 নম্বর ব্যক্তিও না, জানান জনগণের রক্তের পানির করছে, আপনাকে জবাবদিহি করতে হবে প্রতিটা টাকার সঠিক ব্যবহার হচ্ছে কিনা, আপনার গাফিলতি আছে কিনা। আমরা এগুলি কিছুই বলি না, আমরা বলে দেখি সালা ওইটা হলে কথা বলা যাবে না, পুলিশ কথা বলা যাবে না, কেন কথা বলা যাবে না? তারা কি আমার কোষাগার থেকে বেতন নিচ্ছে না? জবাব দিতে থাকলে, স্বচ্ছতা থাকলে তখন তাদের জন্য সুবিধা, আর্মির জন্য সুবিধা। আর্মির মধ্যে কত রকমের ঘটনা গড়াইতে চাচ্ছে এরা, কিন্তু যাও এখানে আল্লাহর রহমত আছে, জনগণের সাপোর্ট আছে, সেটা করতে পারছে না। তো এখন যে হচ্ছে বিডিআরের থেকে আমরা যেগুলি করছি, বিডিআর একটা বাহিনী করা উচিত ছিল। ডিপুটেশনের লোক দিলে ওদের ওখানে যে আছে তাদের লোক একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, যে এরা যায় কদিন, মনে করেন জেনারেল সাহেবরা গেছে, জেনারেল সাহেবরা আর বিডিআরে হয়তো, আপনি কি বিডিআরে আর কোনো প্রমোশন পোস্টিং পাইছিলেন নাকি? এটা ফার্স্ট পোস্টিং। এটি ফার্স্ট পোস্টিং। তাহলে দেখেন আপনি বিডিআর সম্বন্ধে অনেক কিছুই জানেন না, নোয়াও ওনাকে ডিজি করলো। তো ওনাদের মতো এত এই বিষয়ের লোকদের তবু ম্যানেজ করে ফেলছে ওনারা, কারণ এক্সট্রা অর্ডিনারি ক্যালিবারের লোক সেটা 2-4 জন থাকে। কিন্তু নর্মালি কি দাঁড়ায়? নর্মালি দাঁড়ায় তো ওই জায়গার থেকে যদি একটা সেকেন্ড লেফটেন্যান্ট ঢুকে, আমার যেমন বাহিনী করি ওই জায়গাতে আমি তৈরি করে নেব ওইভাবে, কারণ আর্মির একটা যেভাবে কাজের পদ্ধতি, আর ওখানে স্মাগলার হতে শুরু করে অনেক কিছু, সেখানে পদ্ধতি হবে আরেক রকম। তাহলে সে যখন ট্রেন হয়ে এক্সপার্ট হবে,
তাহলে সেখানে সে ফেস করতে সুবিধা হবে। ইনি অন্য যুদ্ধ করে আসছে, পারবে না তা না, কিন্তু এটা পারলে ওই রকম তো পারবে না। এখন বাইতুল মুকার ইমামতি করে দিলে আমার কি আমি সেরকম পারবো, ইমাম সাহেবের মতো পারবো? আমার তো এখানে কোয়ালিটির লোকগুলিকে ওখানে দিতে হবে, এবং ওখানে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে জেনারেল পর্যন্ত বিডিআর এর লোকে হবে, বিডিআর এর লোকে থাকবে, অন্য জায়গায় বদলি করার দরকার নাই। বিডিআর এর সেক্টরে বদলি করবে, সেখানে আর্মি থেকে ডিপোর্টেশন দিবে, যার জন্য আর্মির মধ্যে অনেক সময় বিডিআর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। কারণ এ তো আমাদের অফিসার না, সে তো আর্মির অফিসার। এরকম অনেক ঘটনা ঘটছে। তো এই জিনিসগুলি আমাদের এখন দেখেন কোনো পলিসি নাই, প্রত্যেকটা জিনিস পলিসি তৈরি করা দরকার। আমাদের এত সংস্কার করতেছি, অথচ আসল যেটা আমাদের সব প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন আমার সার্বভৌমত্বের জন্য, সেটারই কোনো কমিশন নাই। ধন্যবাদ আপনাকে। একটা গুরুত্বপূর্ণ কথা এটা আসে যায় অন ডিপুটেশন। জি, আপনি যেহেতু প্রোডাক্ট অফ বিডিআর, এখন আপনার দেশ, আপনার চিন্তাভাবনা, আপনার সিকিউরিটি পার্সপেক্টিভ, এটার সাথে কিন্তু ডিপুটেশনে তিনি আসবেন, তিনি জানেন আমি সাময়িক, এবং ডিপুটেশন কোথায় আসতেছেন, বড় বড় পদে তারা বসে যাচ্ছেন। আপনি যেহেতু ইনকোয়ারি কমিশনের চেয়ারম্যান ছিলেন, আপনার অধ্যয়নে এমন কিছু ধরা পড়েছে যার সুপারিশ মধ্যে এসেছে? জি, আমরা সুপারিশ করেছি, ইন ডিটেল সুপারিশ করেছি। আসলে ব্যাপারটা হলো, আমাদের দেশ ছোট, আমাদের সেনাবাহিনী ছোট। তো আমরা যেটা চাই সেটা হলো যে বিজিবি, যেটা বর্তমানে এখন, আগে বিডিআর ছিল, এই বাহিনীটা কিন্তু যুদ্ধের সময় আর্মির অধীনে চলে আসবে। এখন তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখন আছে, এটা হয় যুদ্ধকালীন, তাই কিন্তু যুদ্ধের সময় এটা আর্মির অধীনে চলে আসবে। তিন বাহিনী চলে আসে। জি, এটা আর্মির অধীনে চলে আসবে এবং যুদ্ধ করবে। এবং এদেরকে ট্রেনিং দেয় আর্মির লোকেই, যে ওদের যে বাইতুল ইজ্জতের যে কমান্ডান্ট আছেন বা অন্য অন্য যারা অফিসাররা আছে, এরা কিন্তু আর্মির ট্রেনিং দেয়, এবং আর্মির আউটফিটের মতোই এটার মধ্যে খুব একটা আইন কানুনগুলো পরিবর্তন করে আর্মির মতনই করা হয়েছে আর কি। তো এর আগে 91-এ 72-তে বিদ্রোহের মতো হয়েছিল আর কি, তখনও এরকম একটা দাবি ছিল যে 72-তে ওইরকম দাবি ছিল না, 91-এর দিকে একটা দাবি তারা করেছিল যে আর্মি অফিসার দেওয়ার জন্য, এই মানে আপনার নিজস্ব অফিসার দেওয়ার জন্য। তো 4 জন আর্মি অফিসারকে মানে দিয়ে দেওয়া হয়েছিল বিডিআর এর মধ্যে, যে করে ডেডিকেটেড, কিন্তু এরা থাকতে পারেনি। যাই হোক, ওদেরকে পরে ফেরত নেওয়া হয় আর্মিতে। একটা ছোট্ট অর্গানাইজেশনকে না এখানে ওইভাবে পোস্টিং করে আপনার প্রমোশন দেওয়া সম্ভব হবে না। ব্যাপার ওইটা না, ব্যাপারটা হচ্ছে যে এখানে এই যে বিডিআর যেটা হত্যাকাণ্ড হলো, এর পিছনে অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে যে উপেক্ষা করা। একটা, যেমন মনে করেন একটা বাহিনী এখানে ঢাকাতে ওই সব অফিসারদেরকে পোস্টিং দেওয়া হয়েছে বেশি কম্পেশনাল গ্রাউন্ডে। যেমন মনে করেন আপনার মেয়ে এখানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে কিংবা MISTতে পড়তেছে, আপনার পরিবার এখানে থাকা প্রয়োজন, আপনাকে এখানে কম্পেশনাল গ্রাউন্ডে পোস্টিং দেওয়া হলো। ওই আপনি ঢাকা ক্যান্টনমেন্টে বাসায় এখান থেকে যাচ্ছেন বিডিআরে, ও পিলখানায় ওখানে গিয়ে সারাদিন ডিউটি করার পর চলে আসলেন, আর কোনো খবর নাই। কিন্তু আর্মিতে যেটা হয়, বিজিবিকে আমি আর্মির মতোই বলছি, আপনার রোল কল হয় রাত্রে, যে সৈনিকরা দাঁড়ায় ওখানে, অফিসাররা থাকে, অন্যরা থাকে, ওইখানে সোলজাররা কথা বলে, তাদের অসুবিধাগুলো কি ওইখানে বলে। দরবার হয় মাসে একবার ব্যাটালিয়নের, ওই দরবারে তারা কথা বলে, সেই কথাগুলোকে নেওয়া হয় এবং ওইভাবে সলিউশন দেওয়া হয়। কিন্তু ওই এরা আপনার ওই কম্পেশনেট গ্রাউন্ডে পোস্টিং হওয়ার কারণে, মানে ম্যাক্সিমাম আমি বলবো যে এরা ওই সময় উপস্থিত থাকতো না ওইখানে। তখন বিডিআরের যে অধস্তন, মানে এডি পর্যন্ত আছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, মানে সুবেদার হলো, সুবেদার মেজর হলো, তারপরে ডিএডি হলো, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, তারপরে এডি ডাইরেক্টর। তো এরাই তখন এই বিডিআরকে কমান্ড করতো আর কি, অফিসারদের অনুপস্থিতিতে, যার জন্য ধীরে 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 এই ঘোরটা পাকিয়েছে আর কি। এখানে যদি অফিসাররা উপস্থিত যদি থাকতেন তাহলে কিন্তু এই জিনিসটা হয় না। আপনাকে শুধু ওইটা কেন আমি বলি আপনাকে, যখন এই যে আর্ম ফোর্সেস ব্যাটালিয়ন, মানে আর্ম ব্যাটালিয়ন পুলিশের তৈরি হয়, তখন এটার মূল ভূমিকায় ছিলেন এসপি আনোয়ার। তো ওনাকে আমি 1973-তে বেজারা এদেরকে আমি ট্রেনিং দিয়েছিলাম পুরো বেসটাকে। তো ও এসে আমাকে একদিন বললো যে স্যার, এই আর্ম পুলিশ ব্যাটালিয়ন গঠন হবে, তো আপনি স্যার আমাকে সাজেস্ট করেন কীভাবে হবে। তো আমরা বসে ওখানে আর্মির যে রেশন স্কেল, আর্মির যে ট্রেনিং পদ্ধতি, ওইভাবে কিন্তু ওইটাকে ট্রেন করা হয়েছে, যাতে যুদ্ধে তাদেরকে কাজে লাগানো যায়। আমরা যেটা সাজেস্ট করেছি বিজিবিতে, যে তাদের নিজস্ব অফিসারের মতোই কিন্তু আপনার ডাইরেক্ট তারা নিতে পারবে,
এবং এরা ডাইরেক্টর পর্যন্ত যাবে, মানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যন্ত ধন্যবাদ আপনাকে। যাবে। যাবে অর্থাৎ একটা আপনারা সিস্টেম করে দিয়েছেন এখানে। একটা সিস্টেম করে দিয়েছে, আর্মিরও থাকবে এবং ওদেরও। জি, আপনাকে যথেষ্ট ধন্যবাদ। জি, জনাব পাটোয়ারি, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, যেহেতু এক মিনিট, আমাদের একটু জিনিস আমি ওনাকে আপনার দর্শক শ্রোতাদের পক্ষ থেকে জানতে চাই যে আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি যে আইজি সাহেব ইনভলভ এই ঘটনার মধ্যে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ইনভলভ। আপনারা কি এই ধরনের কোনো সুপারিশ করছেন বা ওনাদের কোনো ইনভলভমেন্ট পাইছেন কিনা? না পেয়েছি, না হলে আমরা করবো কেমন করে, নাহলে তো করতে পারি না। ধন্যবাদ। আমি আর আগাবো না, এই প্রসঙ্গে এখানেই শেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা বিডিআর সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা শুনতেছিলাম দুজন ব্যক্তিত্বের কাছ থেকে, এবং তারা উভয়ই কিন্তু অত্যন্ত গভীর থেকে গভীরে যে বিশ্লেষণ করেছেন, বিশেষত মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব, যেহেতু সে বিডিআরই তার উত্থান, বিডিআরতে তিনি শেষ করেছেন এবং বিডিআর ইনকোয়ারি কমিশন চেয়ারম্যান ছিলেন তিনি অনেক কিছু জানেন, বোঝেন, এবং ইতিমধ্যেই আমরা জেনেছি যে কিছু কিছু অভিযুক্ত হয়েছেন যারা প্রশাসন এখনও আছেন, এবং জনাব পাটোয়ারি সেদিকে ইঙ্গিত করে কথাবার্তা বলেছেন। এখন এই কথাগুলো আমরা শুধুমাত্র আপনাদের কাছে তুলে ধরলাম। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা কোন দিকে যাবে, এই বিবেচনার দায়িত্ব আপনাদের। দেখা হবে আগামীতে কোনো এক সময়। ধন্যবাদ।